আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে সুস্থ আছি। তোমাদের অনলাইন ক্লাস নেওয়ার ধারাবাহিকতা তোমরা জানো, প্রতিদিনই আমরা নতুন নতুন অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি, লাইভ ক্লাসে তোমাদের সামনে হাজির হচ্ছি। তারই ধারাবাহিকতায় আরো একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমাদের সিলেবাসে যে টপিকটি আজকে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে চতুর্থ অধ্যায়। পাঠের নাম হচ্ছে ওয়ার্ড প্রসেসর এবং পাঠ নাম হচ্ছে 3 থেকে 28। তোমাদের বইগুলো তোমরা খুলে তারপর তোমরা ক্লাসগুলো দেখবে, তাতে তোমাদের যে সুবিধাটা হবে তোমরা খুব সহজেই আলোচনাগুলো বুঝতে পারবে এবং কোথায় কি আলোচনা করছি সেটা তোমরা খুব তাড়াতাড়ি ধরতে পারবে। ঠিক আছে, তো এই প্রসঙ্গে আরেকটা কথা বলতে হয় যে তোমাদের আজকের এই পাঠ নিয়ে আলোচনা করলে কিন্তু মোটামুটি তোমাদের দ্বিতীয় সেমিস্টারের সিলেবাস শেষ হয়ে যাচ্ছে। তোমাদের ফিউচারে অলরেডি তোমাদের ক্লাসগুলো পড়াগুলো রিভিশন চলছে। তো ঠিক আছে, তোমরা সেই পড়াগুলো কমপ্লিট করবে এবং আজকের এই ক্লাসটি মনে রেখে দেখো। এই ক্লাসটিতে আসলে মূলত প্র্যাকটিক্যাল ক্লাস, বা তোমাদের সরাসরি কম্পিউটারে দেখানোর কথা ছিল, কিন্তু করোনা পরিস্থিতির কারণে তোমাদের আমরা প্রতিষ্ঠানে নিয়ে আসতে পারিনি বা বিভিন্ন অসুবিধার কারণে আসলে সেটা সম্ভব হচ্ছে না। কাজে এই ক্লাসটি আমি তাত্ত্বিকভাবে আলোচনা করছি। আমরা ভবিষ্যতে প্রতিষ্ঠান করলে সেগুলো তোমাদের সরাসরি দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, তো সবাই বই খুলে বসো। পাঠ নাম্বার হচ্ছে কত? 3 থেকে 28, চতুর্থ অধ্যায়। পাঠের নাম হচ্ছে ওয়ার্ড প্রসেসর। ঠিক আছে, আমরা এর আগে ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম আইসিটির বিভিন্ন ধরনের যন্ত্রপাতি নিয়ে কথা বলেছি, বিভিন্ন সফটওয়্যার নিয়ে কথা বলেছি, অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলেছি, প্রসেসর নিয়ে কথা বলেছি। এগুলো ছিল কি যে কম্পিউটারের তাত্ত্বিক অংশ, যে জিনিসগুলোতে আমরা এই ডিভাইসগুলো সম্পর্কে বিভিন্ন তথ্য জেনেছি এবং এদের ব্যবহারও শুনেছি। ঠিক আছে, তা আজকে যে পাঠটি আলোচনা করবো সেটির মূল আলোচনা হচ্ছে কি যে আমরা সরাসরি কম্পিউটারকে ব্যবহার করবো, হাতে কলমে ব্যবহার করবো, কিভাবে করতে হয়, কোথায় গেলে কি হবে, সেই জিনিসগুলো নিয়ে আজকে মূলত আলোচনা করবো। ঠিক আছে, তো চলো শুরু করি। দেখো, আজকে আলোচনায় রয়েছে কি যে ওয়ার্ড প্রসেসরের সফটওয়্যারের বাস্তব ব্যবহার। এতদিন আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন আলোচনার মাধ্যমে তোমাদেরকে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছি, সেগুলো তোমরা বই পড়েছ। আজকে সরাসরি আলোচনা করব। আমরা আলোচনা করেছিলাম যে ওয়ার্ড প্রসেসরের আগের পাঠে আলোচনা করেছিলাম যে তোমাদের ওয়ার্ড প্রসেসর আমরা কি কি সফটওয়্যার ব্যবহার করে থাকি, সেগুলোর মাঝখানে কোনটি ফ্রি এবং কোনটি টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হয় এগুলো আলোচনা করেছিলাম। তো সেই সফটওয়্যার গুলোর ব্যবহার কি সেটা নিয়ে আজকে কথা বলছি। দেখো, দুইটি সফটওয়্যারের কথা বলেছিলাম। একটি হচ্ছে কি এমএস ওয়ার্ড আর একটি হচ্ছে কি ওপেন অফিস রাইটার। ঠিক আছে, এই এমএস ওয়ার্ড এর বিষয়ে কি বলেছিলাম? এমএস ওয়ার্ড হচ্ছে কি এটিকে আমাদের কি করতে হয়, টাকা দিয়ে ক্রয় করতে হয়, বা এটিকে আমরা ফ্রি ব্যবহার করতে পারি না, এটিকে একটা লাইসেন্স কিনে আমাদেরকে কিন্তু ব্যবহার করতে হয়। আদারওয়াইজ কি বলেছিলাম যে এটিকে নিয়ে কিন্তু আমরা আইনি জটিলতায় করতে পারি। ঠিক আছে, আর ওপেন অফিস রাইটারের বিষয়ে কি বলেছিলাম? ওপেন অফিস রাইটার হচ্ছে একটি ফ্রি সফটওয়্যার, এটিকে ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু ফ্রি ভাবে পাওয়া যায়। এটিকে ব্যবহার করতে গেলে কোনো আমাদের অর্থ খরচ করতে হয় না, এটি বিনামূল্যে আমরা ব্যবহার করতে পারি। তো দেখো, এই সফটওয়্যার গুলোর আসলে ব্যবহার বিধি কোনগুলো? আসলে তোমাদের প্রতিষ্ঠানে বা তোমাদের বাড়িতে যারা কম্পিউটার ব্যবহার করো তাদের বাসায় কোন ধরনের অফিস প্যাকেজ ইনস্টল করা রয়েছে সেটি কিন্তু আসলে আমরা কেউ জানি না। একজনের বাসায় একজন এক এক প্রোগ্রাম ব্যবহার করে থাকে। ঠিক আছে, কিন্তু সবচেয়ে সুবিধাজনক বিষয় হচ্ছে যে এই সফটওয়্যার গুলোর কিন্তু বেসিক জিনিসগুলো কিন্তু মোটামুটি একই ধরনের। ঠিক আছে, কাজেই মোটামুটি সবগুলো সফটওয়্যারই কিন্তু একইভাবেই কাজ করে। ঠিক আছে, এগুলোর কাজ করার প্রথম পদ্ধতি কি? দেখো, আমরা তো কম্পিউটার সবাই চালাতে জানি। প্রথমে কি করতে হয়? কম্পিউটারের পাওয়ার বাটনে প্রেস করতে হয়। পাওয়ার বাটনে প্রেস করলে কি হয়? কম্পিউটার চালু হয়। তখন কি হয় যে কম্পিউটারের সমস্ত নিয়ন্ত্রণ কে নিয়ে নেয়? অপারেটিং সিস্টেম। এগুলো আমরা আগের কথা বলেছি। ঠিক আছে, তো তারপর কি হয়? কম্পিউটার চালু হয়ে গেলে তখন আমরা কি পাই? একটা ডেস্কটপ, একটা উইন্ডো পাই, তাই না? এই ডেস্কটপ উইন্ডোতে আমরা কি করতে পারি? এই ডেস্কটপ উইন্ডোতে আমরা কি করতে পারি যে আমাদের বিভিন্ন প্রোগ্রামের লিস্টগুলো আমরা দেখতে পাই এবং বিভিন্ন ছোট ছোট আইকন দেখতে পাই। ঠিক আছে, আইকনগুলোর কাজ কি? আইকনগুলোর কাজ হচ্ছে বিভিন্ন সফটওয়্যারের শর্টকাট লিংক তৈরি করে রাখা, যেন ওই আইকনে আমরা যদি ক্লিক করি তখনই কি হবে? সেই সফটওয়্যারগুলো চালু হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো, সেভাবে আমাদের কম্পিউটারে যে ওয়ার্ড প্রসেসরে ওপেন করা থাকে, যে ওয়ার্ড প্রসেসরে আমাদের ইনস্টল করা থাকে,
সেটিকে আমরা কি করব, মাউস ব্যবহার করার মাধ্যমে কিন্তু আমরা সেটিকে ডাবল ক্লিক করব, এবং ডাবল ক্লিক করলে কি হবে, সেই অফিস প্রোগ্রামটি কিন্তু চালু হয়ে যাবে, সেই ওয়ার্ড প্রসেসর সফটওয়্যারটি আমাদের কম্পিউটারে চালু হয়ে যাবে। এবং চালু হওয়ার পর কিন্তু তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ চালু হওয়ার পর কিন্তু এরকম সাদা একটি পেজ তোমাদের সামনে উপস্থিত হবে। সাদা একটি পেজ ওপেন হবে এবং সাদা পেজের উপরের দিকে কিন্তু বেশ কিছু ছোট ছোট আইকন এবং বিভিন্ন লেখার সেট কিন্তু দেখতে হবে। আদালত সম্পূর্ণ পেজটাই কিন্তু খালি থাকবে, সাদা থাকবে, ঠিক আছে। মোটামুটি সব ওয়ার্ড প্রসেসর সফটওয়্যারে কিন্তু এভাবেই ওপেন হয়, লেখার জন্য একটি বেশ বড় সাদা পেজ দেওয়া হয়। তো আমরা এখানে লেখালেখি শুরু করব। একটা লেখালেখি শুরু করতে গেলে কি করতে হবে, অবশ্যই আমাদেরকে কিবোর্ডের ব্যবহার জানতে হবে, রাইট? কিবোর্ডের ব্যবহার জানতে হবে। আচ্ছা, কিবোর্ডের ব্যবহার যদি আমরা জানতে যাই তাহলে অবশ্যই জানতে হবে যে কিবোর্ডের কোথায় কোন বাটন রয়েছে, কোথায় এবিসিডি রয়েছে, কোথায় 1 2 3 4 রয়েছে, কোথায় আদার্স কাজের জন্য যে বাটনগুলো সেগুলো রয়েছে, ঠিক আছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে আরো বিষয়ে ধারণা নেব। তা তুমি এই কিবোর্ডের ব্যবহার না জানলে কিন্তু আসলে খুব বেশি কঠিন কিছু না, এটা ধীরে ধীরে সবাই শিখতে পারবে। তুমি যদি কিবোর্ডের মাঝখানে হাত দিয়ে এলোমেলো ভাবে টাইপ করো তাহলে কিন্তু দেখবে যে স্ক্রিনের মাঝখানে ভিজি এলোমেলো লেখা আসতে থাকবে, ঠিক আছে। দ্যাট মিন্স কিবোর্ড ব্যবহার করতে এমন কিছু না, আপাতত তুমি প্র্যাকটিস হিসাবে কিন্তু যে কোনো বাটন চাপে তুমি কি করতে পারো, সেই লেখাগুলোকে কিন্তু ডিসপ্লেতে আনতে পারো, ঠিক আছে। আচ্ছা, সেই ডিসপ্লেতে লেখাগুলো নিয়ে আসার পরে আমরা কি করতে পারি, এই লেখাগুলোকে কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু বড় ছোট বিভিন্ন রকমের শেপ দিতে পারি, ঠিক আছে। তো দেখো আমাদের এখন লিখতে পারলাম, আমরা কিবোর্ড ব্যবহার করে আমরা কি করলাম, লেখা শেষ করলাম। কিন্তু এই লেখাগুলো কমপ্লিট করতে গেলে এই মাঝখানে বেসিক কিছু জিনিস রয়েছে, যে জিনিসগুলো আসলে আমাদের জানা থাকলে কি হবে, আমাদের লিখতে গেলে কিন্তু একটু সহজেই লিখতে পারবো, ঝামেলাবিহীন ভাবে লিখতে পারবো, বুঝতে পেরেছো? দেখো আসলে কি কি বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি বা মনে রাখি তাহলে কিন্তু আমাদের লেখার বিষয়গুলো আরো সুন্দর হবে এবং কম সময়ে লিখতে পারবো। তা দেখো এখানে আমি লিখেছি লেখার ক্ষেত্রে কি কি বিষয়গুলো জানা থাকলে সুবিধা হয়। দেখো 1 নম্বর বিষয়টি কি, লেখার ক্ষেত্রে 1 নম্বর বিষয় রয়েছে কি, শিফট কি চেপে ধরলে লেখা কিন্তু বড় হাতের হবে। তোমাদের কিবোর্ডের হাতের বাম পাশে এবং হাতের ডান পাশে দুটি শিফট বাটন রয়েছে, বেশ বড় আকারের লম্বা বাটন, এটিকে বলা হয় কি শিফট বাটন। এই শিফট বাটনের কাজ হচ্ছে কি, যখন এই শিফট বাটনকে আমরা চাপ দিয়ে ধরে কোনো অক্ষর লিখবো তখন কিন্তু সেটি বড় হাতের অক্ষর লিখতে হবে। দ্যাট মিন্স আমরা যদি শিফট বাটন চেপে ধরে এ লিখি তাহলে কিন্তু এরকম বড় হাতের এ হবে। শিফট বাটন ছেড়ে দিয়ে যদি আমরা লিখি তাহলে কি হবে, ছোট হাতের এ লেখা হবে। আশা করি বুঝতে পেরেছো। শিফট বাটনের কাজ হচ্ছে যে কোনো লেখাকে বড় করে দেওয়া, ঠিক আছে। তারপর দেখো দ্বিতীয় অপশন কি রয়েছে, যে স্পেস বার চাপলে একটি খালি জায়গা তৈরি হয়, ঠিক আছে। স্পেস বার চাপলে কি হয়, একটি খালি জায়গা তৈরি হয়। এই খালি জায়গাটি কেন প্রয়োজন হয়, আমাদের লেখার মাঝখানে কিন্তু মাঝে মাঝে কি হয়, গ্যাপ তৈরি করার প্রয়োজন হয়, ঠিক আছে। দেখার সৌন্দর্য, লেখার সৌন্দর্যের জন্য কিন্তু আমাদেরকে কি করতে হয়, মাঝখানে একটু ফাঁকা করতে হয়, প্রয়োজন হতেই পারে, ঠিক আছে। এই ফাঁকা অংশটা তৈরি করার কাজ করে কোন বাটন, এই স্পেস বার। স্পেস বার কোনটি, কিবোর্ডের মাঝখানে সবচেয়ে বড় যে বাটনটি তোমাদের কিবোর্ডের নিচের দিকে রয়েছে সবচেয়ে লম্বা, সেই বাটনটি হচ্ছে কি স্পেস বার, ঠিক আছে। দেখো তারপরে কি রয়েছে, তৃতীয় পয়েন্টে এখানে রয়েছে যে একটি প্যারাগ্রাফ লেখা শেষ হলে এন্টার বাটন প্রেস করার মাধ্যমে কি করা হয়, নতুন একটি প্যারাগ্রাফ শুরু করা হয়। তোমাদের কিবোর্ডের ডান পাশে উপরের দিকে কিন্তু একটি এন্টার বাটন রয়েছে। এন্টার বাটন দেখতে কেমন আমি একটু তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি। দেখো এরকম কিন্তু এন্টার বাটনটি কিন্তু কিরকম থাকে, এরকম থাকে, ঠিক আছে। এন্টার বাটনটি কিন্তু কিছুটা এরকম দেখতে, ঠিক আছে। এই বাটনটিকে বলা হচ্ছে কি এন্টার বাটন। এই বাটনের কাজ কি, যখন একটা প্যারাগ্রাফ লেখা শুরু করবে, শেষ হয়ে গেল, তখন নতুন একটা প্যারাগ্রাফ শুরু করতে চাইলে তখন কি করব, আমরা এই এন্টার যদি একবার চাপ দেই তাহলে কিন্তু কিবোর্ডের যে কার্সরটি রয়েছে, মাউসের ওই প্রসেসরের যে কার্সরটি রয়েছে, সেই কার্সরটি কিন্তু পরের প্যারাগ্রাফে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে চতুর্থ পয়েন্টের কথা বলতে গেলে আমরা কি পাচ্ছি, ডিলিট বাটন চাপলে কি হচ্ছে, কার্সরের পরের অংশ মুছে যাবে। ডিলিট বাটন চাপলে কি হবে, আমাদের কার্সর কোন জিনিসটি তোমাদের ক্লাসে আগে আলোচনা করেছিলাম, কার্সর হচ্ছে স্ক্রিন ওয়ার্ড প্রসেসর স্ক্রিনের মাঝখানে যে
এরকম একটি কালো দাগ, লম্বা কালো দাগ যেটি কিনা এরকম জ্যোতির্বৃত্ত থাকে, সেটি হচ্ছে কি কার্সর। ঠিক আছে, কাজে আমরা কি করবো, ডিলিট বাটন যদি চাপি তাহলে কার্সরের পরে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো কিন্তু মুছে যাবে। ঠিক আছে, তো দেখো তারপরের অংশ নিয়ে যদি কথা বলতে যাই, এখানে রয়েছে কি যে ডকুমেন্ট সেভিং। এখন আমরা লেখালেখির বিভিন্ন বিষয় নিয়ে কথা বললাম যে কোন বাটন প্রেস করলে আমরা কি লেখা পাবো। ঠিক আছে, তাহলে দেখো পরের অংশ নিয়ে আমরা কথা বলতে গেলে কি রয়েছে যে ডকুমেন্ট সেভিং। একটি লেখাটা আমরা যখন শেষ করব, লেখা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন সেই লেখাটিকে অবশ্যই কি করতে হবে, সেভ করতে হবে। ঠিক আছে, সেভ করার প্রয়োজন কেন, সেই লেখাটিকে পরবর্তীতে আমার প্রিন্ট করার প্রয়োজন হতে পারে, সেই লেখাটিকে আমার এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করার প্রয়োজন হতে পারে, সেই লেখাটিকে কি করতে হতে পারে, আমার হয়তো কোথাও সংরক্ষণ করে রাখতে হতে পারে। এই জন্য কিন্তু অবশ্যই আমার কি করতে হবে, সেই লেখাটিকে সেভ করতে হবে। কাজে যখনই আমরা এই লেখাটি সেভ করতে যাব, তখন কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। আমরা যখন এই সাদা ডকুমেন্ট পেজটিকে খুলেছিলাম প্রথমে, তখন কিন্তু সেখানে আমাদের কোনো ডকুমেন্ট সেভ করার কোনো অপশন কিন্তু চাইনি। কাজে আমাদেরকে কিন্তু এটি ম্যানুয়ালি সেভ করে নিতে হবে। তো সেভ করতে গেলে আমাদের কি করতে হবে, দেখো আমাদের ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের ভিতরে ফাইল নামক একটি অপশন রয়েছে। ঠিক আছে, মেনু বারে একটি ফাইল নামে একটি মেনু রয়েছে। সেই ফাইল মেনুতে ক্লিক করলে কি হবে, আমাদের একটি লিস্ট চলে আসবে। সেই লিস্টের মাঝখানে আমরা কি দেখতে পাবো, একটি অপশন রয়েছে যে সেভ। ঠিক আছে, এই সেভ মেনুতে ক্লিক করার মাধ্যমে আমাদের কি হবে, যে আমরা একটি ডায়লগ বক্স পাবো বা একটি বক্স আমাদের সামনে ওপেন হয়ে যাবে। সেই বক্সে থেকে আমাদের কি করতে হবে, আমরা সেই ফাইলটিকে কোন ফোল্ডারে নিয়ে সেভ করব, সেই ফোল্ডারটিকে কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে এবং তারপর কি করতে হবে, সেই সিলেক্টকৃত ফোল্ডারে আমাদের যে ফাইলটিকে আমরা সেভ করব, সেই ফাইলটিকে কিন্তু আমাদের নাম দিতে হবে। ঠিক আছে, যে প্রসঙ্গে আমরা সেই ফাইলটি তৈরি করছি, ধরো তুমি একটি গল্প লিখেছ, সেই গল্পের নাম হিসাবে তুমি একটি লেখা লিখে সেই লেখাটাকে কিন্তু তুমি সেই নির্দিষ্ট ফোল্ডারে সেভ করতে পারো। ঠিক আছে, কাজে যখন আমরা নাম দেব, নাম দেওয়ার পরে কিন্তু সেই ডায়লগ বক্সের নিচের দিকে বাম কোণায় একটি অপশন চলে আসবে, যেখানে লেখা থাকবে কি সেভ। এই সেভে ক্লিক করলেই কিন্তু তুমি যে ফোল্ডারটি সিলেক্ট করেছিলে এই ডকুমেন্টটি সেভ করার জন্য, সেই ফোল্ডারে কিন্তু সেই ডকুমেন্টটি সেভ হয়ে যাবে। তারপর সেই ডকুমেন্টটিকে কিন্তু তুমি যে কোনো জায়গায় পাঠাতে পারবে, অথবা তুমি অন্য কোথাও সংরক্ষণ করতে পারবে, অথবা যদি তুমি চাও যে পরবর্তীতে কখনো প্রিন্ট করবে, সেটাও কিন্তু সম্ভব। ঠিক আছে, তো শিক্ষার্থীরা তোমাদের জন্য আজকের আলোচনা এটুকুই ছিল। আসলে এই অংশটুকু তোমাদেরকে প্র্যাকটিক্যাল ক্লাসে দেখানোর কথা ছিল। তোমাদের এই করোনাকালীন পরিস্থিতিতে প্রতিষ্ঠানে আমরা আনতে পারছি না, যেটি আগে বলেছি। আমরা পরবর্তীতে এই ক্লাসকে তোমাদেরকে প্র্যাকটিক্যাল ক্লাসে নেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে নতুন টপিক নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।